নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের কিছু অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেখি, শক্তিশালী ও দুর্বল অ্যাসিড বলতে কি বোঝায়? যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলা হয়। আর খনিজ অ্যাসিড সমূহ সাধারণত শক্তিশালী অ্যাসিড হয়ে থাকে। আবার যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। যারা সম্পূর্ণ বিয়োজিত হয় তাদেরকে শক্তিশালী, যারা আংশিক বিয়োজিত হয় তাদেরকে দুর্বল বলা হয়। সবল অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো কি? জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এটা একটু আগেই পড়লাম। লিটমাস কাগজের বর্ণ নীল থেকে লাল করে। সমস্ত অ্যাসিড হচ্ছে নীল লিটমাস পেপারকে লাল করে থাকে। কিভাবে মনে রাখবা? এটা অ্যাসিড হচ্ছে একটা বিপজ্জনক পদার্থ, বিপদের সংকেত হচ্ছে লাল, তাই লিটমাস পেপার দেয়া হলে সে লাল রং প্রদর্শন করে বুঝায় এটা একটা বিপজ্জনক পদার্থ, অর্থাৎ তোমার অ্যাসিড। এই জন্য অ্যাসিড হচ্ছে কি করে, নীলকে লাল করে। সাধারণত পিএইচ এর মান 0 থেকে 3 এর মধ্যে থাকে। যদি 7 এর কম হয়, পিএইচ যদি 7 এর কম হয় তখনই তাদেরকে আমরা অ্যাসিড বলে থাকি। তো শক্তিশালী অ্যাসিডগুলোর ক্ষেত্রে পিএইচ এর মান 0 থেকে 3 এর মধ্যে হয়ে থাকে। জলীয় দ্রবণে বিয়োজন ধ্রুবকের মান বেশি। HNO3 মানে নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড, ব্যাখ্যা করো। যেই সমস্ত অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে হচ্ছে শক্তিশালী অ্যাসিড বলা হয়। তো নাইট্রিক অ্যাসিডও সেরকম একটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে যে নাইট্রিক আয়ন উৎপন্ন করে থাকে। তো এটাকে হচ্ছে যে এই যে বিক্রিয়া আকারে দেখানো হচ্ছে, AQ মানে হচ্ছে অ্যাকুয়াস বা জলীয় দ্রবণ। এই নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে নাইট্রেট আয়ন উৎপন্ন করে থাকে। এই নাইট্রিক অ্যাসিডের দ্রবণে পিএইচ এর মান অনেক কম। এটি ক্ষারের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে নিরপেক্ষ লবণ ও পানি উৎপন্ন করে। এই যে নাইট্রিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করতেছে, সোডিয়াম নাইট্রেট এবং হচ্ছে পানি উৎপন্ন করতেছে, তাই এটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। মৌমাছি হুল ফোটালে আক্রান্ত স্থানে ফুলে যায় কেন? মৌমাছি হুল ফোটালে ফর্মিক অ্যাসিড, ম্যালিটিন এবং অ্যাপামিন নামক অ্যাসিডিক পদার্থ নিঃসরণ করে। এর ফলে শরীরে প্রদাহ হয় এবং রক্তনালী থেকে তরল বের হয়ে আক্রান্ত স্থানে জমা হয়। এই তরল পদার্থ জমার ফলেই আক্রান্ত স্থান ফুলে যায়। তাহলে মৌমাছির হুল ফোটালে কি কি? ফর্মিক অ্যাসিড থাকে, তারপর হচ্ছে ম্যালিটিন থাকে এবং হচ্ছে অ্যাপামিন নামক অ্যাসিডিক পদার্থ নিঃসৃত হয়। তো অ্যাসিডিক পদার্থ যেহেতু শরীরে প্রবেশ করতেছে, এর ফলে হচ্ছে রক্তনালী থেকে তরল বের হয়ে আক্রান্ত স্থানে জমা হয়, এই জন্য মূলত ফুলে যায়। প্রসাধনী সামগ্রীতে পিএইচ এর মান নির্দিষ্ট থাকা গুরুত্বপূর্ণ কেন? আমাদের শরীরের বিভিন্ন অংশের পিএইচ এর মান এক এক রকম। ধরো তোমার ত্বকের পিএইচ হচ্ছে যে 5, তুমি ওইখানে প্রসাধনী ব্যবহার করলে 3, তাহলে দেখা যাবে তোমার ত্বকে হচ্ছে জ্বালা পোড়া, অনেক সময় পুড়ে যায়, অনেক সময় হচ্ছে খোস পাঁচড়ার মতো হচ্ছে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। যে অনেক সময় বিভিন্ন তোমার প্রসাধনী ব্যবহার করলে, মানে লোশন হোক, ক্রিম হোক, কিংবা হচ্ছে বিভিন্ন রকম তোমার সাবান, এগুলো ব্যবহার করলে ত্বকে যে একটা ক্ষতিকর প্রভাব দেখা যায়, এর পেছনে কারণ হচ্ছে দুটোর পিএইচ ম্যাচ না করা। তো এই জন্য হচ্ছে প্রসাধনীর পিএইচ নির্দিষ্ট রাখা খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের সাথে সামঞ্জস্য রাখতে প্রসাধনী সামগ্রীর পিএইচ নির্দিষ্ট নিয়ন্ত্রিত থাকা অত্যন্ত জরুরি। আমাদের ত্বকের স্বাভাবিক পিএইচ মান হচ্ছে 5.5। যদি প্রসাধনী সামগ্রীর পিএইচ খুব বেশি বা খুব কম হয় তাহলে ত্বকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। ভুল পিএইচের প্রসাধনী ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে, তাই ত্বকের সুস্থতার জন্য প্রসাধন সামগ্রী পিএইচের মান নির্দিষ্ট থাকা গুরুত্বপূর্ণ। এই জন্য অনেক সময় হচ্ছে অনেকে দেখা যায় হচ্ছে খোলা বাজার থেকে হচ্ছে বা হচ্ছে ওই যে আমাদের মানে লোকাল মার্কেট থেকে হচ্ছে যে প্রসাধনীগুলো তৈরি হয়, ওরা ওই প্রসাধনীগুলো হচ্ছে ভালো প্যাকেট দেখে কিনে ব্যবহার করা শুরু করে। এখন সমস্যাটা হচ্ছে ওই প্রসাধনী তৈরি করার সময় সে কিন্তু হচ্ছে ল্যাব টেস্ট করে না যেখানে পিএইচ এর মান ঠিক আছে কিনা। তুমি যখন এটা ব্যবহার করবা তখন দেখবা যে ত্বকে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। এই জন্য আমার মতো, ঠিক আছে, ত্বকে কিছুই ব্যবহার করবা না। আচ্ছা, অ্যাসিড ছোড়া একটি মারাত্মক অপরাধ। অ্যাসিড ছোড়ার মারাত্মক অপরাধ হচ্ছে এখন কি তোমার হচ্ছে 1995 অনুযায়ী অ্যাসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এবং এটা হচ্ছে 90 দিনের মধ্যে শেষ করতে। এটা মারাত্মক। একটা সময় হচ্ছে আর্লি 90s হচ্ছে অ্যাসিড ছোড়া একটা ভয়াবহ আকার ধারণ করছে। কোনো একটা মেয়েকে গিয়ে প্রপোজ করছে, সে রাজি হয় না, অ্যাসিড ছুড়ে মারছে। কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা, অ্যাসিড ছুড়ে মারছে। কোনো একটা বিষয় নিয়ে ক্যাচাল হয়েছে, অ্যাসিড ছুড়ে মারছে। অ্যাসিড ছিল সহজলভ্য, মানুষ বুঝছে এটা খুব মারাত্মক। তো এইটা মানে ছুড়ে মারার ফলে অনেকের হচ্ছে চেহারা বিকৃত হয়ে গেছে, অনেক মানে আত্মহত্যা করছে, অনেকে মারা গেছে, নানা রকম সমস্যা। তো তখন তৎকালীন সরকার এটা নিয়ে খুব ভালো ইনিশিয়েটিভ নিয়ে থাকে। এটাতে আমাদের যেমন অর্থনৈতিক ক্ষতি হয়ে থাকে, সেই সাথে হচ্ছে আমাদের শারীরিক ক্ষতি হয়ে যাচ্ছে। যেহেতু দুইটাই হয়, অর্থনৈতিক এবং শারীরিক ক্ষতি দুটোই হয়ে থাকে, এই জন্য এটা একটা মারাত্মক অপরাধ। এবং এই অপরাধের ফলে হচ্ছে 1995 সালে একটা আইন করা হয়, যার মাধ্যমে এই শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এবং 90 দিনের মধ্যে হচ্ছে এই বিচার শেষ করতে হবে, এরকম বিধান পর্যন্ত সংযুক্ত করা হয়ে থাকে। আচ্ছা, লিটমাস কাগজ এক ধরনের নির্দেশক। লিটমাস কাগজ হচ্ছে মানে একটা পেপার,
এই পেপারটা কি করে, তোমার হচ্ছে যে অ্যাসিড না ক্ষার সেটা কোনো একটা দ্রবণের ক্ষেত্রে নির্দেশ করে। ধরো তুমি একটা লিটমাস পেপার, নীল লিটমাস পেপারকে তুমি একটা দ্রবণে ডুবানোর পরে উঠায় দেখলা সেটা নীলই রয়ে গেছে, তখন বুঝবা যে দ্রবণটার মধ্যে ডুবানো হয়েছে সেটা ক্ষারীয় পদার্থ। আর নীল লিটমাসটাকে ডুবানোর পর সেটা যদি লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাসিডিক পদার্থ। এভাবে লাল লিটমাসকে ডুবানোর পর যদি লাল থাকে তাহলে অ্যাসিডিক পদার্থ, আর যদি লাল লিটমাসকে ডুবানোর পর নীল হয়ে যায় সেটা হচ্ছে ক্ষারীয় পদার্থ। অর্থাৎ অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আর ক্ষারীয় পদার্থ লাল লিটমাসকে নীল করে। যেহেতু এই লিটমাস পেপারের মাধ্যমে কোনো একটা পদার্থ অ্যাসিডিক না ক্ষারীয় তা নির্ণয় করা যায়, এই জন্য হচ্ছে এইটাকে একটা নির্দেশক বলা হয়ে থাকে। আচ্ছা, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন? সোডিয়াম কার্বনেটের পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। উৎপন্ন কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড হওয়ায় তা পুরোপুরি বিয়োজিত হয় না। অন্যদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড সবল ক্ষার হয়, তা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। আবার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে, এই জন্য হচ্ছে সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণ ক্ষারীয়। এই যে খেয়াল করো, সে প্রচুর পরিমাণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে এবং সে লাল লিটমাসকে হচ্ছে নীল করে, এই জন্যই হচ্ছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয়। বেকিং সোডা জলীয় দ্রবণ অ্যাসিডিক কেন? বেকিং সোডা জলীয় দ্রবণ অ্যাসিডিক হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা নীল লিটমাসকে লাল করে থাকে। অ্যাসিডিক পদার্থ সব সময় নীল লিটমাসকে লাল করে থাকে, এরপরে এটা দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে থাকে। এটা দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এই যে দেখো এখানে আমরা রিঅ্যাকশনের মাধ্যমে দেখালাম যে এই ক্ষেত্রে হচ্ছে বেকিং সোডা সোডিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন এবং কার্বনেট আয়ন তৈরি করতেছে। এই যে হাইড্রোজেন আয়ন, এটা দিয়ে বোঝানো হয় যে এটা অ্যাসিডিক পদার্থ। মিথাইল রেড একটি নির্দেশক কেন? যেসব পদার্থ অ্যাসিড ও ক্ষারীয় মাধ্যমে বর্ণ পরিবর্তন করে এবং দ্রবণটি অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা নির্দেশ করে, সেসব পদার্থকে নির্দেশক বলে। খেয়াল করে দেখো, অ্যাসিড বা ক্ষারীয় পদার্থ হলে যে সমস্ত পদার্থ বর্ণ পরিবর্তন করে এবং নির্দেশ করে এটা কি অ্যাসিড নাকি হচ্ছে ক্ষারীয় পদার্থ, তাদেরকে হচ্ছে যে আমরা কি বলি, নির্দেশক বলে থাকি। মিথাইল রেড অম্লীয় দ্রবণে লাল বর্ণ এবং ক্ষারীয় দ্রবণে হলুদ বর্ণ ধারণ করে, তাই বলা হয় মিথাইল রেড একটি নির্দেশক। আচ্ছা, ভিনেগার দুর্বল অ্যাসিড বলা হয় কেন? ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড পানিতে খুব অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। যেই সমস্ত অ্যাসিড পানিতে খুব অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা দুর্বল অ্যাসিড বলে থাকি। সঠিক খাদ্যদ্রব্য নির্বাচনে পাকস্থলী অ্যাসিডিটি হ্রাস করে, ব্যাখ্যা করো। যেসব খাদ্যদ্রব্য বা পানীয়র কারণে অ্যাসিডিটি হয় সেগুলো অতিরিক্ত গ্রহণ না করে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। ক্ষারধর্মী খাদ্য যেমন ব্রোকলি, পুঁই শাক, পালং শাক, গাজর, শিম, বিট, লেটুস পাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি ইত্যাদি গ্রহণ করতে হবে। এছাড়াও দুগ্ধজাতীয় খাবার অ্যাসিডিটি কমাতে সহায়তা করে। এভাবে সঠিক খাদ্য নির্বাচনে পাকস্থলী অ্যাসিডিটি হ্রাস করে। টুথপেস্ট দাঁত পরিষ্কার করে কেন? টুথপেস্ট বা টুথ পাউডার আমাদের নিত্যদিনের একটি অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, যা ক্ষারীয় প্রকৃতির। খাওয়ার পরে সাধারণত আমাদের মুখে অম্লীয় অবস্থা তৈরি হয়। টুথপেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করলে একদিকে যেমন দাঁত পরিষ্কার হয়, অন্যদিকে পেস্ট বা পাউডারের ক্ষার সৃষ্টি অ্যাসিডকে নিষ্ক্রিয় করে, ফলে দাঁতের ক্ষয়রোধ হয়। মানে আমরা যখন খাবার গ্রহণ করি তখন সেখানে হচ্ছে তোমার বিভিন্ন রকম ব্যাকটেরিয়া তৈরি হয়ে অ্যাসিড নিঃসরণ করে থাকে, যার ফলে আমাদের মুখ হচ্ছে টক বা হচ্ছে অম্লীয় হয়ে যায়। এই অম্লীয় অবস্থা দূর করার জন্য হচ্ছে আমরা ব্রাশ করে থাকি। সে ব্রাশ হচ্ছে ক্ষারীয় পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে। তো এটা যেমন হচ্ছে দাঁতকে ক্লিন করে, সেই সাথে হচ্ছে মুখে তৈরি হওয়া অ্যাসিডিক প্রবাহটাকে হচ্ছে যে কমিয়ে ফেলে, অ্যাসিডিক প্রভাবটাকে কমিয়ে ফেলে, যার ফলে হচ্ছে দাঁতের ক্ষয়রোধ দূর হয়। বার্গার, তারপরে হচ্ছে ফ্রাইড চিকেন জাতীয় খাদ্যদ্রব্য শরীরের জন্য ক্ষতিকর কেন? বেশি ভাজা ও তেলযুক্ত খাবার পাকস্থলীর জন্য ক্ষতিকর। পাকস্থলীতে সৃষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য হজমে সহায়তা করে, তবে প্রয়োজনের চেয়ে অধিক মাত্রায় এই অ্যাসিড উৎপন্ন হলে পাকস্থলী অ্যাসিডিটি সৃষ্টি হয়, যা শরীরের জন্য ক্ষতিকর। বার্গার, ফ্রাইড চিকেন জাতীয় খাদ্যগুলো গ্রহণের ফলে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যায়, ফলে বিভিন্ন সমস্যা পাকস্থলীর ক্ষত সৃষ্টি হতে পারে। মানে তোমার হচ্ছে এই যে বার্গার থেকে শুরু করে এই যে কি যেন ফ্রাইড চিকেন, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে তোমার কি বলে ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজি, এই জিনিসগুলো হচ্ছে কি হয় যে ডুবা তেলে ভাজা হওয়ার কারণে এগুলাকে হজম করতে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়। আর প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করা হলে আমাদের পাকস্থলীর যেই স্বাভাবিক ব্যালেন্স সেটা নষ্ট হয়ে যায়, সেখানে হচ্ছে অ্যাসিডিটির সৃষ্টি হয়, যেহেতু অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এবং এটা একসময় হচ্ছে দীর্ঘদিন চলতে থাকলে এই প্রক্রিয়া একটা সময় হচ্ছে আমাদের পাকস্থলী ফুটা হয়ে যেতে পারে। আচ্ছা, অতিরিক্ত মশলাযুক্ত খাবারে অ্যাসিডিটি হয় কেন? সেম কথা একটু আগে যেটা বলেছিলাম, যে অতিরিক্ত মশলাযুক্ত খাবারে
যখন হজম করতে হয় অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়, অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজনের কারণে বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির কারণে আমাদের অ্যাসিডিটি সৃষ্টি হয়। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। এই প্রশ্নগুলো যদি খুব সুন্দরভাবে লিখিত আকারে পেতে চাও, ভিডিওর সাথে সাথে যদি বাসায় একটু পড়ে প্র্যাকটিস করো, তাহলে তোমার প্রিপারেশন খুব ভালো হবে। এর জন্য ইজি বিজ্ঞান বইটি সংগ্রহ করে ফেলবে।